সিভিল ইঞ্জিনিয়ারিং এই প্রফেশনটা হচ্ছে খুব চ্যালেঞ্জিং প্রফেশন এবং এটা এমন একটা পেশা বা এই সাবজেক্টটা যারা ভবিষ্যতে আসতে চায় আর কি সিভিল ইঞ্জিনিয়ারিংয়েতে, এর মধ্যে ফিজিক্স, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজিরও কিছু পোর্শন এখানে অন্তর্ভুক্ত আছে। কেন বললাম এই কথাগুলো, সেগুলো বিস্তারিতভাবে পরপর ভিডিও এবার আমি করবো সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে। যে জন্য সিভিল ইঞ্জিনিয়ারিংকে বলা হয় দ্য ফাদার অফ দ্য অল ইঞ্জিনিয়ার্স। তো যাই হোক, আজকের যে বিষয়টা, আমাদের বেশি কাজ হচ্ছে তো জমি সংক্রান্ত, কেন যে কোনো স্থাপত্যই আমরা জমির ওপরেই করব। তো এই যে জমির কিছু জটিলতা, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তার সাথে আলোচনা করব কলকাতা কর্পোরেশনে এই যে ফাইল মুভমেন্ট করে যে কোনো কাজের যে অনুমোদন আমরা বার করে আনি, সেটাও কিন্তু একটা টেকনিক বলতে পারেন, কিছু স্ট্র্যাটেজি মেকিং বলতে পারেন, এবং হাই লেভেল প্রিসিশন নিয়ে আমাদের কাজ করতে হয়। আজকের এই ভিডিওটা মূল্যবান এই কারণেই হতে যাচ্ছে যে অনেকে আছেন যারা এই যে রিয়েল এস্টেটে আসতে যাচ্ছেন, জমি সংক্রান্ত বিষয় খুব একটা বেশি সার্চিং করেন না। ওপর যাকে দিয়ে করানো উচিত তাকে দিয়ে না করিয়ে কোনো দালাল মারফত করলেন, টাকা বেশিও গেল, কাজের কাজ কিছু হলো না, এরকম প্রচুর আসছে। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে ডিজাইন, একটা বাড়ির যখন নকশা তৈরি করব বা আমি যা কিছুই তৈরি করি না কেন, তো সিভিল ইঞ্জিনিয়ার্স, গ্রুপ অফ দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স, আর্কিটেক্ট, এদের একটা টিম থাকে যারা মিলে এই কাজটা হয়, একা কোনো কাজ হয় না। তো এখানেও দেখছি অনেকটা দালাল ঢুকে যাচ্ছে, এবং সেই দালালরা যেটা হচ্ছে তার হয়তো করার ক্ষমতা নেই, সেই কাজটা নিয়ে একজনকে দিচ্ছে, এবং কাজের যেমন কোয়ালিটি নষ্ট হচ্ছে, অর্থ সেটাও কিন্তু অনেক বেশি যাচ্ছে। তো আপনারা যারা জমি কিনবেন বা যারা রিয়েল এস্টেটে মেনলি যারা জমি নিয়ে কাজ করছেন, যারা নতুন নামছেন, জমির ক্যারেক্টারটাকে আপনারা দেখে নেবেন। 1 থেকে 100 নম্বর ওয়ার্ডে আমাদের কোনো পর্চা দরকার হয় না। কলকাতা কর্পোরেশনের অ্যাসেসমেন্ট এইটাকে ভালো করে দেখা, ওখানে দেখবেন 1, 2, 3 এরকম লেখা থাকে কোন জমিটা আপনার খাটাল আছে, কোন জমিটা আপনার ইন্ডাস্ট্রি ল্যান্ড আছে, কোন জমিতে পন্ড আছে। অনেক সময় পন্ড মেনশন আছে কিন্তু সেটা আপনার এখন ল্যান্ড হয়ে গেছে। তো অনেকে না বুঝে ভাবছে কম দামেতে এই এরিয়ায় পাচ্ছি, কিনে নিচ্ছেন। তারপর যারা মেনলি বড় প্রমোটার, ডেভেলপার, অনেকে 7 কাঠা, 8 কাঠা, 10 কাঠা নিয়ে যারা কাজ করছেন, দেখবেন ওখানে লেখা আছে শালি জমি লেখা আছে। এই শালি জমি যখন লেখা থাকবে, সেই জমিতে কিন্তু আমি বাস্তু না করলে, আমি কিন্তু কনভার্সন না করলে আমি কিন্তু কাজ করতে পারবো না। সুতরাং এই বিষয়গুলোর ওপর কিন্তু নজর দেওয়াটা সবচেয়ে বেশি দরকার এবং প্রয়োজনীয়। ল্যান্ডটা কোথা থেকে এলো? অনেক জায়গায় কেআইটির ল্যান্ড আছে। কেআইটি অনেক সময় লোন হিসেবে কাউকে জমি বিক্রি করেছিল, সে হয়তো 50 বছর বাদে সেই জমিটা আপনাকে দিচ্ছে। তার লোন শোধ হয়েছে কি না কেউ জানে না, কেআইটির কাছে পুরনো রেকর্ড থাকে না। তো সেই সব জমি, লিটিগেশন জমি, এগুলো হাইকোর্ট থেকে রিট করে আনতে হয়। অনেকে সেটা কম দামে নিয়ে নিলাম, ভাবলাম কম দামে জমিটা পেয়ে গেলাম। পরবর্তীকালে এই যে আমরা স্যাংশন করছি, স্যাংশনের সময় আমাদের প্রচণ্ড বিপদের সম্মুখীন হতে হয়, এবং মানে টাফ ম্যাটারটা এটাই যে টাইমটা কিল করে অনেক বেশি। আমি এই জমির বিষয়ে আরও কিছু বলতে চাই। যাদের ধরুন পুরনো বাড়ি, 1980 সালের আগের বাড়ি, অনেক ক্ষেত্রে তাদের কাছে কোনো স্যাংশন ড্রয়িং নেই, বা স্যাংশন ড্রয়িং থাকলেও যা ড্রয়িং আছে আর যা করেছেন হয়তো অনেকটা ডেভিয়েশন, কিন্তু এখন মেরামতি করতে হবে। মেরামতি করতে গেলে আপনি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে পারেন, রিপেয়ার করতে পারেন, তার জন্য আপনাকে প্রপার ডকুমেন্টেশন করার দরকার। এই সব ক্ষেত্রে যেগুলো আছে তার ট্যাক্সেশনটা দেখতে, অনেক বলে আমি তো ট্যাক্স দিয়ে যাচ্ছি, কিন্তু জিআর পেন্ডিং আছে, অর্থাৎ ভ্যালুয়েশনটা পেন্ডিং আছে। সেই ভ্যালুয়েশনটা বেড়ে কিছু না হলেও লাখের ওপর চলে গেছে, তখন সেটাকে সেটেল করে সেটি টাকাটাকে দেওয়া, এরা একটা বিস্তর একটা প্রজেক্ট ওয়ার্ক হয়ে যায়। কেন কলকাতা কর্পোরেশনে এত চাপ, সেই অনুপাতে মানুষ নেই, এবং সবাই যে কম্পিউটার খুব স্যাভি তাও না। পুরনো বাড়ির ক্ষেত্রে আমাদের এগুলো মানে কালঘাম ছড়িয়ে দেয়, এবং কিছু ক্ষেত্রে যখন আমরা পুরনো বাড়ির স্যাংশন নিই, যে হয়তো তিনি চাইলেন আমার ওপরে একটা ঘর বা কোনো শেড, এইগুলো করতে গেলে যেটা হয়, আমাদের
স্ট্রাকচারটা যখন আমরা দেখি যে অ্যাডিশনাল কিছু মেম্বার আরও দরকার হতে পারে, কোনো কলম আমাকে দিতে হতে পারে, এইগুলোর ক্ষেত্রে আমার কাছে কোনো বৈধ কাগজপত্র থাকে না, অর্থাৎ ড্রয়িং থাকে না। সেক্ষেত্রে কি হয়, আমাদের আইবির ওপর, ইন্সপেকশন বুক রেকর্ডের ওপর সেটাকে নির্ভর করতে হয়। এবার ইন্সপেকশন বুক রেকর্ড যেটা হাইকোর্টের অর্ডার, এতে কলকাতা কর্পোরেশন তার ওপর দাঁড়িয়ে যে স্যাংশনগুলো দেয় বা অনুমোদনগুলো দেয়, সেখানে বলা হয়েছে 20 বছর অন্তত পুরনো। আমি আজকে যে স্ট্রাকচারটা নিয়ে, এক্সিস্টিং স্ট্রাকচারটা নিয়ে কাজ করতে যাচ্ছি, তার হুবাহু যেন 20 বছর আগে যে ইন্সপেকশন বুক রেকর্ড করা আছে তার সাথে যেন মিল থাকে। এবার দেখা গেল সেখানে কিছু মিল নেই। অনেক জায়গাতে আছে যে তার ঢালাই হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে তার অ্যাসবেস্টাস চাল দেখাচ্ছে। সো এইগুলোর ক্ষেত্রে যেটা হয়, সেইগুলোকে আবার রেগুলারাইজেশনের একটা গল্প থাকে। সেইগুলো করার পর তারপর সে মেন যে ওয়ার্ক, সেই ওয়ার্কে যেতে পারে। তো টাইম টেকিংটা হচ্ছে এইগুলো বিশাল ব্যাপার। যে কলকাতা কর্পোরেশনের একমাত্র ফ্রেশ প্ল্যান যেগুলো হয়, সেই ফ্রেশ প্ল্যানগুলোতে তবু আপনার একটা স্যাংশন প্রায় 50 দিনের মধ্যে বার করা যায়। কিন্তু ফ্রেশ প্ল্যান ব্যতীত যে প্ল্যানগুলো থাকে, মানে খুব কম ক্ষেত্রে দেখেছি যে এটা আপনার 1 মাসের মধ্যে বেরিয়ে যায়। ঠিক আছে। এবার ফ্রেশ প্ল্যানের ক্ষেত্রে অনেক জটিলতা থাকে। যেমন আমরা অনেকগুলো কাজ করছি যেখানে হয়তো রাস্তার কোন একটা উইথ চওড়া, তার উপরে আমি বিল্ডিংয়ের হাইট পাবো, একটা এক্সট্রা ফ্লোর পাবো, সেইগুলোর ক্ষেত্রে আমাদের রিল্যাক্সেশনের দরকার। কিছু কিছু ক্ষেত্রে বিল্ডিং বানাবার আগে আমাদের দেখা গেল বিল্ডিংয়ের আর্কিটেকচারটা ঠিক দাঁড়াচ্ছে না, সেটা টেরা বেঁকা হয়ে যাচ্ছে। তো আপনি একটা বাড়ি অনুমোদন করছেন, তো করার সময় যদি দেখেন যে আপনার রান্নাঘরটা ট্যাঁড়া হয়ে গেছে, বেডরুমটা ট্যাঁড়া হয়ে গেছে, তো আপনি কি করবেন? আপনি কি সেইটাই স্যাংশন নেবেন যে আমার তাড়াতাড়ি হবে বলে? তো সেইগুলোর জন্য আমাদের রিল্যাক্সেশনের দরকার। আর এই রিল্যাক্সেশনটার জন্য তার রিজনটা আমাকে দিতে হবে যে কী ক্লজে আমি এটা চাইছি, কেন চাইছি। তার যদি যুক্তি ঠিকমতো না সাজানো হয়, ডকুমেন্টেশন না সাজানো হয়, তাহলে কলকাতা কর্পোরেশনের আধিকারিকরা সেই ফাইল ছাড়তে পারবে না। তো বিষয়গুলো এখানে। এবং অনেকে আছে যে কিছু পার্টি আছে খুব তাড়াহুড়ো করে, যারা তাড়াহুড়ো করে আমরা তাদের বলি আপনি অন্য লোককে খুঁজে নিন। এইসব কাজ কিন্তু তাড়াহুড়ো নয় অনেক ক্ষেত্রেই। কেন, অনেক ল আছে যেগুলো ইনফ্রিঞ্জমেন্ট হয়ে যায়, সেই লগুলোকে রিল্যাক্সেশন করাবার জন্য আমাদের ডিজি লেভেল হতে পারে, মেয়র লেভেল হতে পারে, সেইখান থেকে রিল্যাক্স করিয়ে আনে। আপনারা জানেন আমরা সম্প্রতি একটা 9-6টা বাড়ি, যেখানে 4 তলা 3 তলা আর একটা পাবে 4 তলা বাড়ির স্যাংশন। সেটাও হচ্ছে একটা ছোট পরিসর জায়গায় যখন আমি একটা স্ট্রাকচার তুলছি, সেক্ষেত্রে স্ট্রাকচারালের তো একটা বিশাল বড় সমস্যা আছে। যে ফাউন্ডেশন আমাকে দেখা র্যাফট চলে আসবে, এইসব ফাউন্ডেশনে কেন ওভারল্যাপিংটা একটা বড় ব্যাপার হয়ে যায় দুটো ক্লোজ ফাউন্ডেশনের মধ্যে। তবুও অনেক ক্ষেত্রে আমাদের কিছু ক্ষেত্রে আমরা যখন কাছাকাছি ফাউন্ডেশন থাকে, স্ট্রিপ বা আইসোলেটেড করার চেষ্টা করি, এবং সেখানে ক্যালকুলেশনের একটা বিশাল ব্যাপার থাকে যে দুটো প্রেশার সার্কেল যখন মিট করছে, তাহলে সেই মিটিং পয়েন্টে কতটা আপনার বিয়ারিং ক্যাপাসিটি আসতে পারে। যদি দেখা যায় হ্যাঁ সেটা অ্যালাউয়েবল, তবে আমরা সেখানে দিই। তো এই যে বিষয়গুলোকে মাথায় রেখে একটা ড্রয়িংকে নিয়ে যে কাজ করা, এটা কিন্তু খুব ডিফিকাল্ট। অনেকেই এটা ভাবেন যে আরে ঠিক আছে, তোমাকে তো আমি টাকা দিয়ে দিয়েছি, কেন হবে না। টাকা দিলে কিন্তু সব কাজ হয় না। তার কারণ হচ্ছে টাইমেই আপনার সব কাজটা হয়। আমরা চেষ্টা করি যত তাড়াতাড়ি পারি যে এই কাজকে করার মতো। এবং তার মধ্যে একটা বড় ছুটি ধরুন, এই ছুটির মধ্যে ধরুন এই দোলের জন্য 5 দিন ছুটি। এবার 5 দিন আগে যে কাজটা সে ফাইলটা ধরেছে, আজকে যখন সে ফাইলটা ধরতে যাচ্ছে, আবার তাকে জিনিসটাকে পড়তে হচ্ছে, ডকুমেন্টসগুলো দেখতে হচ্ছে, অর্থাৎ সেই পিছনের দিকে আমরা ফিরে যাচ্ছি। আবার এই 26-27 থেকে শুরু হবে সেই 1-2 তারিখ অবধি এরকম ছুটি। তার মধ্যে অনেক এই ডেপুটি যেমন আজকে থেকে ছুটিতে গেলেন। তো এই যে বিষয়গুলোকে পাশে রেখে আমাদের কাজ করতে হয়। তো আজকে এই ভিডিওটা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যে চ্যালেঞ্জিং রোল, এই চ্যালেঞ্জিং রোল আমরা ডে বাই ডে আমরা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করা, অর্থাৎ টেকনিক্যাল ম্যানেজমেন্ট। এটা একটা বিশাল ব্যাপার যে মানুষকে বোঝানো কেন, কী জন্য। যে বুঝবে না সে ভাই যাও রাম, আর যে বুঝবে তাকে বুঝতে হবে জিনিসগুলো। যে ডকুমেন্টেশন যদি ঠিক না হয়, আপনি পরবর্তীকালে যেটা হবেন বিপদের সম্মুখীন হবেন। আপনার কাছে ডকুমেন্টেশন নেই, একটা যা তা কিছু বার করে দিলেন, পরে সেই জায়গায় যে কোনো রকমভাবে কেন এত টাকার ইনভেস্ট হচ্ছে, কেউ যদি কোনো রকম চ্যালেঞ্জ করে, সেই চ্যালেঞ্জের মুখে কিন্তু আপনি তার উত্তর দিতে পারবেন না। আজকে এই অবধি শেয়ার করুন এবং এটাকে আপনারা ফলো করুন। থ্যাংক ইউ, গুড নাইট।